এবং স্টেট হচ্ছে মোরালিটির উৎস, স্টেট হচ্ছে রাইটসের উৎস, অ্যান্ড দ্যাট ইজ দ্য সিম্পল ডেফিনেশন অফ ফ্যাসিজম। অ্যান্ড ন্যাশনাল উইল ইজ আ সুপ্রিম মোরাল বেসিস। এটা হচ্ছে ওয়ান অফ দ্য কি প্রিন্সিপাল ফ্যাসিজমের। ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি এটা হচ্ছে ইটালিয়ান, ঠিক আছে, ইটালিয়ান। সুতরাং যারা তাদের আইডিওলজি ছিল ফ্যাসিস্ট, তারা নিজেদের বলতো আমরা ফ্যাসিস্ট, আমরা ফ্যাসিবাদী। সুতরাং এটা এখন যেমন নেগেটিভটা, তখন এটা নেগেটিভটা ছিল, তখন এটা ভালো একটা জিনিস ছিল তাদের কাছে, যে না আমরা মুক্তির দিকে যাচ্ছি। তো এই জর্জ সরল থেকে আপনার মুসলিনি অ্যান্ড হিটলার। শেখ হাসিনা পতনের পর একটা ওয়ার্ড খুব পপুলার হয়েছে, মানে পতনের সময় থেকে, ওই আগস্টের ওই সময়টা থেকে বা জুলাইয়ের ওই সময়টা থেকেই একটা ওয়ার্ড বাংলাদেশে খুব পপুলার হয়েছে, সেটা হচ্ছে ফ্যাসিবাদ বা ফ্যাসিজম, ফ্যাসিস্ট, যে হাসিনা ফ্যাসিস্ট, মুজিব ফ্যাসিস্ট, ঠিক আছে। কিন্তু আপনি যদি মেজরিটি অফ মানুষকে জিজ্ঞেস করেন, ইনক্লুডিং যারা আন্দোলন করতেছে, আচ্ছা ভাই ফ্যাসিজম মানে কি, ঠিক আছে, তাদের কাছে তেমন কোনো আপনি অ্যান্সার পাবেন না। কয়েকটা উদাহরণ দেবে যে এই যে শেখ হাসিনা স্বৈরাচার হয়ে গেছে, গণতন্ত্র দিতেছে না, ভোট কারচুপি করছে, এত মানুষ হত্যা করছে, এই জন্য ও ফ্যাসিস্ট। ফ্যাসিজম জিনিসটা কি? আপনি তো উদাহরণ দিতেছেন, কি করলে ফ্যাসিস্ট এটা বলতেছি না, ফ্যাসিজম জিনিসটা কি? মোস্ট অফ দ্যাম তাদের কোনো আইডিয়া নেই। যাদের একটু বেশি হয়তো আইডিয়া আছে তারা বলবে হিটলার ফ্যাসিস্ট ছিল, মুসলিনি ফ্যাসিস্ট ছিল, ইটালিয়ান ফ্যাসিজম, জার্মান ফ্যাসিজম, এগুলোর নাম শুনছে তারা, যে ওরা হচ্ছে ফ্যাসিস্ট, হাসিনা হচ্ছে ওদের মতো, এই জন্যই হচ্ছে হাসিনা ফ্যাসিস্ট। মুজিবও ফ্যাসিস্ট, কারণ মুজিব বাকশাল গঠন করছে। একটা জিনিস খেয়াল করবেন যে কোন জিনিসগুলোকে আমরা ফ্যাসিসিজম হিসাবে ধারণা করতেছি, বা মেজরিটি অফ মানুষ, যে গণতন্ত্র, ল্যাক অফ ডেমোক্রেসি, স্বৈরাচার এবং খুন খারাপি, মারামারি বা হত্যাযজ্ঞ, জেনোসাইড, এগুলাকে ফ্যাসিজম হিসাবে আমরা দেখতেছি। কিন্তু মজার ব্যাপার কি, এই যে একটা বাইনারি, যে ফ্যাসিজম ইজ ল্যাক অফ ডেমোক্রেসি, ল্যাক অফ সেকুলারিজম, ল্যাক অফ হিউম্যান রাইটস ইজ ফ্যাসিজম, এই যে একটা ধারণা, একটা বাইনারি তৈরি করে দিছে, হয় তুমি সেকুলার ডেমোক্রেসি মানো, হিউম্যান রাইটস মানো, নাহলে তুমি ফ্যাসিস্ট। এই যে একটা বাইনারি, এটার ইমপ্লিকেশন হচ্ছে মুসলিমরা এটা যত বেশি গ্রহণ করবে, এবং আপনি এরপর যখন ইসলামিক গভর্নেন্স চাবেন, আপনি যখন খিলাফা চাবেন, আপনি যখন শরিয়া চাবেন, আপনি যখন সালতানাত চাবেন, তখন আপনাকে বলবে এই তোমার সিস্টেমটা তো ফ্যাসিস্ট সিস্টেম, এটা তো ফ্যাসিবাদী সিস্টেম। কেন? কারণ তোমার এখানে তো ডেমোক্রেসি নাই, তোমার এখানে তো একনায়কতন্ত্র, এবং ইসলামের ইতিহাসে 90% 80% রুলার তো ওই খলিফাদের মতো বা খোলাফায় রাশেদার মতো এত ন্যায়পরায়ণ ছিল না, তারা হত্যাযজ্ঞ করছে, উমাইয়াদের মধ্যে কতই তো হত্যাযজ্ঞ করছে, একদম জেনোসাইড বলা যায়, ধরে ধরে ম্যাস মার্ডার, ম্যাসাকার করছে উমাইয়াদের মধ্যে, এমন তো অভাব নাই, আব্বাসিদদের মধ্যে ম্যাসাকার করছে। এবং তাদের গণতন্ত্র নাই, একনায়কতন্ত্র, এবং শাসককে হটানোর তেমন কোনো ব্যবস্থা নেই একজন সশস্ত্র বিদ্রোহ ছাড়া। তাহলে সেটা কি ফ্যাসিজম না? তাহলে ইসলামের ইতিহাসের বড় একটা অংশ ফ্যাসিস্ট হয়ে যায় না? মজাটা এখানে যে ফ্যাসিজম কি, আপনি যখন এটা জানবেন না, এটা আপনার ঘাড়ের উপর আসবে, এবং আপনি যত এই ফ্যাসিজম জিনিসটাকে, ওয়ার্ডটাকে অ্যাডপ্ট করবেন উইদাউট নোয়িং হোয়াটস দ্যাট, ইউ আর ইন ট্র্যাপ। এবং এখানেই যে আসলেই তো ইসলামের তাহলে ফ্যাসিজম জিনিসটা কি, অ্যান্ড যদি ইসলামিক ওই শাসকগুলা, আব্বাসিদ ওই শাসকগুলো, উমাইয়াদ ওই শাসকগুলা ফ্যাসিস্ট যদি না হয়, শেখ হাসিনা কেন ফ্যাসিস্ট হবে? আমি মনে করি ইয়েস, শেখ হাসিনা ওয়াজ এ ফ্যাসিস্ট, কিন্তু হাউ শি ওয়াজ ফ্যাসিস্ট, এটা আমরা আজকে দেখব। তাহলে তার আগে আমরা একটু ওয়েস্টার্ন পলিটিক্যাল আইডিওলজিসগুলার একটু একটা ম্যাপ দেখি। ফ্যাসিজম ওয়েস্টার্ন আইডিওলজিগুলার অনেকগুলো আইডিওলজির কোনো একটা সাব ব্রাঞ্চ। আমরা প্রথমে দেখি যে ওয়েস্টার্ন আইডিওলজিকে যদি আমরা ভাগ করতে চাই, মানে এটা বোঝার সুবিধার্থে, নট নেসেসারিলি যে সকল পলিটিক্যাল থিওরিস্ট এভাবে জিনিসটাকে আইডেন্টিফাই করে, নট নেসেসারিলি, কিন্তু আপনি মোটা দাগে দুইটা ধারা দেখবেন। আপনি লেফট উইং, রাইট উইং শুনছেন না? রাইট উইং, এই সাইডটা বলতে পারেন রাইট উইং, বানানটা ঠিক করে লিখি, এই সাইডটা বলতে পারেন রাইট উইং, এবং এই সাইডটাকে বলতে পারেন আপনি লেফট উইং। ইসলাম কোনোটার মধ্যেই পড়ে না, প্রত্যেকটাই সেকুলার আইডিওলজিজের অংশ, ঠিক আছে। অনেকের ধারণা আছে আচ্ছা আপনি হয়তো কনজারভেটিভ, আপনি একটু ধর্ম মানেন, আপনি হয়তো রাইট উইং। নো, রাইট উইং পুরো একটা আলাদা জিনিস। এবং ইসলাম, আপনি যখনই নিজেকে রাইট উইং হিসেবে দেখতে চাবেন, ইউ আর ইন ট্র্যাপ। ব্যাক টু দ্য পয়েন্ট, এনলাইটমেন্ট এরা যখন শুরু হয়, তখন ওখানে
রেনেস প্রথমে তো দেখা যায় যে আচ্ছা রেনেসন্স হয়, রেনেসন্সের পরে হচ্ছে আমার প্রোটেস্ট্যান্ট রেফরমেশনটা আসে। ওই প্রোটেস্ট্যান্ট রেফরমেশনের মাধ্যমে অনেক মানে ওয়েস্টার্নদের মধ্যে সেকুলার হয়ে ওঠার কিছু আভাস পাওয়া যায়, এবং যেই মুভমেন্টের মাধ্যমে ওয়েস্ট পরিপূর্ণ সেকুলার হয়ে ওঠে সেই মুভমেন্টটাই হচ্ছে এনলাইটমেন্ট। এটাকে আপনি একটা ইতিহাসের পর্যায়েও বলতে পারেন, এটাকে একটা বড় একটা সময় ধরে চলমান প্রক্রিয়া বলতে পারেন এনলাইটমেন্টকে। এই এনলাইটমেন্টের মধ্যে অনেক বড় বড় ফিলোসফার্স আছে, জন লক, এই এনলাইন যার মাধ্যমে লিবারেলিজমের শুরু বা লিবারেলিজমের জনক যাকে বলা হয়, এই যে ডেমোক্রেসির উৎপত্তি বা বর্তমান যেই আধুনিক রাষ্ট্র বা জাতিরাষ্ট্রের ধারণা, এগুলোর উৎপত্তি, ডেমোক্রেসির উৎপত্তি থেকে শুরু করে হিউম্যান রাইটসের উৎপত্তি, সব কিছু ম্যাক্সিমাম জিনিসপাতি এই এনলাইটমেন্ট এরার ফিলোসফারদের মাধ্যমেই আসে। এবং আপনি যদি দেখেন যে এনলাইটমেন্ট এরার অনেকগুলা ব্রাঞ্চেস থাকলেও মোটা দাগে জিনিসটাকে আপনি দুইভাবে ক্যাটাগরাইজ করতে পারবেন। এটা হচ্ছে মোর ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড মোর ইকুয়ালিটি। আমি বলতেছি না যে আচ্ছা যারা এই পলিটিক্যাল ইন্ডিভিজুয়ালিজমের আন্ডারে আছে ওরা ইকুয়ালিটিকে মানে না, নো, বাট হুইচ ওয়ান ইজ দ্য প্রায়োরিটি, এখানে আপনি ভাগ পেয়ে যাবেন। এই সাইডে আপনি হয়তো পাবেন ডেকার্টকে পাবেন, এই সাইডে আপনি হবস থেকে শুরু করে লক, মিল, এদেরকে পাবেন, বেনথামকে পাবেন, ঠিক আছে। কিন্তু আমি আজকে ফিলোসফারদের আলোচনায় যাব না, কিন্তু বুঝার সুবিধার্থে ইন্ডিভিজুয়ালিজমটা কি তার আগে বলে নিই। ইন্ডিভিজুয়ালিজম হচ্ছে ওয়েস্ট কিভাবে একটা ব্যক্তিকে বুঝে। ওয়েস্টার্ন আইডিওলজি অনুযায়ী ব্যক্তি হচ্ছে অটোনমাস, সার্বভৌম, এবং দে আর কাইন্ড অফ তাদের ফ্রিডমের কিছু ব্যাপার স্যাপার আছে, তারা ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা। সো একজন ব্যক্তি তার তার রাইটসকে ম্যাক্সিমাইজ করবে, ফ্রিডমকে ম্যাক্সিমাইজ করবে, ইকুয়ালিটিকে ম্যাক্সিমাইজ করবে, এবং সে স্বাধীন, সে সমান, এবং সে সার্বভৌম। এই যে থিঙ্কিংটা, এবং সবার আগে কার ইন্টারেস্ট রক্ষা হবে, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্যক্তির ইন্টারেস্ট রক্ষা হবে। সেটা কি? সেটাই হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম, যেটা সম্পূর্ণ কুফর এবং শিরকের মধ্যে পড়ে, ঠিক আছে। ইন্ডিভিজুয়ালিজমকে যদি আপনি এক কথায় মানে ব্যাখ্যা করতে চান, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল ইনসান, সবার উপর মানুষ সত্য, ঠিক আছে, সবার উপর ব্যক্তি সত্য, যে আমি স্বাধীন, ঠিক আছে, আমাকে কে বাধা দিবে, বা এই ধরেন আমি অমুকের সাথে অমুক কাজটা করতেছি, এটা আমার ব্যক্তি স্বাধীনতা, কারোর আমি ক্ষতি না করে আমি অমুক কাজ করতেছি, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। এই যে ব্যক্তি স্বাধীনতার কনসেপ্ট, এটা কি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বা ইন্ডিভিজুয়ালিজম থেকে আসা। এখন এবং এই সাইডে ওরাও ইন্ডিভিজুয়ালিজমে বিশ্বাস করে, কিন্তু ইকুয়ালিটির দিক থেকে তারা একটু আরও এক বাড়াবাড়ি, ঠিক আছে। ওই দিকে মার্কসিস্টরা, সোশ্যালিস্টরা পড়ে, ঠিক আছে। কিন্তু ওদের এখানে ইকুয়ালিটির পরিপূর্ণ ধারণা আছে, ওদের ওখানে ইন্ডিভিজুয়ালিজমের ধারণা আছে, কিন্তু স্টাইলটা ডিফারেন্ট। এবং এখানে পলিটিক্যাল ইকুয়ালিটিটা বেশি প্রায়োরিটি, এখানে ইন্ডিভিজুয়ালিজমটা বেশি প্রায়োরিটি। এখানে ইন্ডিভিজুয়ালিজমের ক্ষেত্রে এক্সেপশনস বেশি, আর এখানে ইকুয়ালিটির ক্ষেত্রে এক্সেপশনস বেশি। তো হোয়াট এভার, আমরা আগাই। এই পলিটিক্যাল ইন্ডিভিজুয়ালিজমের পার্ট হচ্ছে লিবারেলিজম, অ্যান্ড সেটার কিছু ক্ষেত্রে রিয়াকশন। আচ্ছা, বাই দ্য ওয়ে, কনজারভেটিজম নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব না, কিন্তু কনজারভেটিজম হচ্ছে ওই সময়ে আপনার ফ্রেঞ্চ রেভলিউশন থেকে শুরু করে যতগুলা রক্তাক্ত মুভমেন্ট হয়েছে সেটার একটা রিয়াকশন। তো যাই হোক, লিবারেলিজম এটা কি? ক্লাসিক্যাল লিবারেলিজম, আমরা এগুলোতে ডিটেলসে যাবো না। সেখান থেকে লিবারেলিজম যখন ফেল করে, প্রথম লিবারেলিজম বা ক্লাসিক্যাল লিবারেলিজম যখন ফেল করে, তখন আরেকটা লিবারেলিজম আসে, সেটা হচ্ছে সোশ্যাল লিবারেলিজম। এবং এখন আমরা সাধারণত লিবারেলিজম বলতে যাই বুঝি, সেটা হচ্ছে সোশ্যাল লিবারেলিজম। ডেমোক্রেসি এই লিবারেলিজম, সোশ্যাল লিবারেলিজমের পার্ট। ক্যাপিটালিজম এই লিবারেলিজম, সোশ্যাল লিবারেলিজমের পার্ট। Capitalism is the economic system of classical liberalism mainly. And এই সোশ্যাল লিবারেলিজমের কাইন্ড অফ একটা রিয়াকশন, অ্যান্ড সোশ্যালিজম দ্বারা কিছুটা
প্রভাবিত, এবং সেটারও অনেকটা এগেনস্টের একটা আইডিওলজি হচ্ছে ফ্যাসিজম। ফ্যাসিজম কিভাবে আপনার ফর্ম নিল এটা বুঝতে হলে, বা এটার কোর ডেফিনেশনটাও যদি বুঝতে হয়, তাহলে আগে বুঝতে হবে যে আচ্ছা, লিবারেল এবং সোশ্যাল লিবারেলরা বা ডেমোক্রেসি যারা চর্চা করে, উদারনৈতিকবাদ, ব্যক্তি স্বাধীনতা, এগুলো যারা বিশ্বাস করে, হাউ দে লুক অ্যাট দ্য কনসেপ্ট অফ রাইটস। তো জন লক থেকে শুরু করে যত লিবারেল থিঙ্কার আছে, তারা মনে করতো কি, তারা একটা জিনিসে বিশ্বাস করতো, সেটা হচ্ছে, আমি স্লাইডটা চেঞ্জ করি, ন্যাচারাল রাইটস। ন্যাচারাল রাইটস কি? লিবারেল থিঙ্কাররা তারা মেইনলি হয় তারা ডিইস্ট ছিল, না হলে ক্রিশ্চিয়ান ছিল। ঠিক আছে, তারা হয় ডিএস ছিল, না হলে ক্রিশ্চিয়ান ছিল। ক্রিশ্চিয়ান ইন দ্য সেন্স মোর লাইক প্রোটেস্ট্যান্ট ক্রিশ্চিয়ানস। তো ন্যাচারাল রাইটসের ধারণাটা কি, যে ধরেন জন লোক বলল কি, মানুষ সমান এবং স্বাধীন। কিভাবে? হাও মানুষ সমান এবং স্বাধীন? প্রমাণ তো নাই কোনো। কই মানুষ কই সমান? আশেপাশে কত আপনি দেখতে পারবেন না সমান, সব কলে ডিফারেন্ট। এবং স্বাধীনতা কোত্থেকে আপনি স্বাধীন পাইলেন? ওরা বলবে কি, যে না, মানুষ সমান এবং স্বাধীন, কারণ গড ক্রিয়েটেড দেম লাইক দ্যাট। ঠিক আছে, এবং ন্যাচারাল রাইটস হচ্ছে মানুষ জন্মগতভাবে, এটা খুব ইম্পর্টেন্ট, জন্মগতভাবে কিছু অধিকার নিয়ে জন্মায়। জন্মগতভাবে কিছু অধিকার নিয়ে জন্মায়, এবং সেটার সোর্স কি? অবশ্যই গড। এটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট ক্রিশ্চিয়ানদের গড। ঠিক আছে, প্রোটেস্ট্যান্ট ক্রিশ্চিয়ানদের গড। তো এই যে ন্যাচারাল রাইটসের ধারণা থেকে তারা ব্যক্তি স্বাধীনতা থেকে শুরু করে যত লাম শাম যদু মধু কদু আইডিওলজিস আছে, ওগুলো তারা ডেরাইভ করছে। হিউম্যান রাইটস এখান থেকে আসছে, এবং ডেমোক্রেসি বলেন, ইকুয়ালিটি, ওদের যত ধারণা আছে, এগুলো ওইখান থেকে আসে, যে মানুষ জন্মগতভাবে এগুলো নিয়ে জন্মাইছে। এখন ব্যাপারটা হলো কি, এই যে তারা বলল যে আচ্ছা, মানুষ সমান এবং স্বাধীন, ন্যাচারাল রাইটস, জন্মগত তাদের কিছু অধিকার আছে, ধীরে ধীরে হলো কি, মানে ওয়েস্ট যত সেকুলার হতে শুরু করলো, তারা সহজ কথায় গডের ধারণা থেকে আরো বের হয়ে আসা শুরু করলো। কিন্তু গডের ধারণার থেকে তারা বের হয়ে গেছে, কিন্তু ওইখান থেকে ডেরাইভ করা যে আইডিয়া, ন্যাচারাল রাইটস, হিউম্যান রাইটস এবং লিবারেলিজমের যত ভিত্তি, ওগুলো তো গডের ধারণা থেকেই আসে। জন লোক তো নিজেই বলছে যে মানুষ সমান এবং স্বাধীন, হাউ? বিকজ গড ক্রিয়েটেড আস। কিন্তু তার গডের ধারণাটাকে বের করে দিয়ে শুধু ওইখান থেকে নেওয়া ধারণাটা রাখলো, অর্থাৎ লিবারেলিজম রাখলো, কিন্তু সেখান থেকে বের হয়ে গেল। এরপর ধীরে ধীরে হলো কি, বিভিন্ন থিঙ্কার, বিশেষ করে যারা স্কেপটিক, এর মধ্যে বেনথাম থেকে শুরু করে হিউম, তারাও আছে, তারা ধীরে ধীরে ন্যাচারাল রাইটসের ধারণাটাকেও কোশ্চেন করা শুরু করলো, যে না, ন্যাচারাল রাইটস ইটস নট এনাফ, বা নট দ্যাট মাচ লজিক্যাল। তখন তারা বিভিন্ন আইডিয়াস লাইক ইউটিলিটারিয়ানিজমের বানান আমি লিখতে গেলে ভুল হবে, তো যাই হোক, ইউটিলিটারিয়ানিজম থেকে শুরু করে হার্ম প্রিন্সিপাল অ্যান্ড ডিওন্টোলজিক্যাল এথিক্স থেকে শুরু করে নানান আরও মোরাল ফিলসফি আসা শুরু করলো। এখন দেখার ব্যাপার কি, ধীরে ধীরে যত এই দিকে আসছি আমরা, গডের ধারণা বাতিল হয়ে যাচ্ছে, ন্যাচারাল রাইটসের ধারণা বাতিল হয়ে যাচ্ছে, কিন্তু অন্যান্য জিনিসগুলো কিন্তু ঠিকই আছে। সুতরাং ফ্যাসিস্টরা তারা বলল কি, আচ্ছা, ইফ গড ডাজেন্ট এক্সিস্ট, বা তাদের মতে গড ডাজেন্ট এক্সিস্ট অ্যান্ড ন্যাচারাল রাইট ডাজেন্ট এক্সিস্ট, তাহলে who is the source of your right? And that is very important question. Who is the source of your right? Who protects your right? The answer is state. So the state is more important than the individual, এবং স্টেট হচ্ছে মোরালিটির উৎস, স্টেট হচ্ছে রাইটসের উৎস,
অ্যান্ড দ্যাট ইজ দ্য সিম্পল ডেফিনেশন অফ ফ্যাসিজম। আবার ইজিলি বলি যে তারা এতক্ষণ ছিল যে আচ্ছা ব্যক্তি ইজ ইম্পর্টেন্ট, এই সে হ্যান ত্যান, ঠিক আছে, স্বাধীনতা ইম্পর্টেন্ট, কিন্তু যখন আপনি ইকুয়েশন থেকে গডকে সরায় দিচ্ছেন, যখন আপনি ইকুয়েশন থেকে ন্যাচারাল রাইটসকে সরায় দিচ্ছেন, বাই দ্য ওয়ে আমরা মুসলিমরা ন্যাচারাল রাইটসের এই ধারণা বিশ্বাস করি না। আমরা আমাদের এথিক্স অ্যান্ড মোরালিটির উৎসটা আমরা আরেকটু ডিফারেন্টভাবে দেখি। ব্যাক টু দ্য পয়েন্ট, ন্যাচারাল রাইটসকে সরাই দিচ্ছে আর গডকে সরাই দিচ্ছে, তাহলে থাকলো কি? থাকলো স্টেট। সুতরাং স্টেট মোরালিটির উৎস, স্টেট এথিক্সের উৎস, স্টেট হচ্ছে রাইটসের উৎস এবং স্টেট প্রোটেক্ট করে। সুতরাং স্টেট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইন্ডিভিজুয়াল অ্যান্ড স্টেট ইজ দ্য আলটিমেট, নট অনলি আলটিমেট অথরিটি, দে আর দ্য আলটিমেট সোর্স অফ এভরিথিং। অ্যান্ড স্টেট হচ্ছে ন্যাশনাল উইলকে রিপ্রেজেন্ট করে। অ্যান্ড প্র্যাকটিক্যালি এই যে স্টেট স্টেট বলতেছি, এটা কিসের দিকে যায়? ওই যে একজন ব্যক্তি যে আসল কথা স্টেট চালাইতেছে, সে সব কিছুর উৎস হয়ে যায় এবং সে সব কিছু নিয়ন্ত্রণ করে। সুতরাং এটা এটা ডিক্টেটরশিপের আরও এক্সট্রিম ফর্ম, যেটার পিছনে একটা স্পেসিফিক ফিলসফিক্যাল আইডিওলজিস আছে। ঠিক আছে, এখন আমরা যদি দেখি যে হ্যাঁ, যে নেশন বলতে স্টেট এখানে, ঠিক আছে, যে নেশন মেক্স ইটস ওন মোরাল, খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড ন্যাশনাল উইল ইজ আ সুপ্রিম মোরাল বেসিস। এটা হচ্ছে ওয়ান অফ দ্য কি প্রিন্সিপাল ফ্যাসিজমের। এবং ফ্যাসিজমের সাথে আরও অনেক কিছু আছে, সেটা হচ্ছে এটা এক্সট্রিম ন্যাশনালিজম, অনেকটা বাঙালি জাতীয়তাবাদ টাইপের এক্সট্রিম ন্যাশনালিজম। বিশেষ করে এই ন্যাশনালিজমটা আপনি জার্মান ফ্যাসিজম বা হিটলারের সময় আপনি দেখবেন, মারাত্মক, মানে ন্যাশনালিজমের একদম হাত পার করে যাওয়ার মতো একটা অবস্থা। আচ্ছা, এখানে বানান ভুলে গেছে, এটা ন্যাশনাল হবে। আচ্ছা, দ্য স্টেট রিপ্রেজেন্ট দ্য ন্যাশনাল উইল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। যে আচ্ছা, সব কিছু উৎস যেহেতু রাষ্ট্র, তাহলে এটার উৎস রাষ্ট্রই হবে এবং রাষ্ট্র ঠিক করবে আচ্ছা ন্যাশনাল উইল কি, এবং রাষ্ট্র মেনলি জানে। এবং দ্য ওয়ার্ড ফ্যাসিও, ফ্যাসিজম কোত্থেকে আসছে? ওয়ার্ড ফ্যাসিও, ফ্যাসিও মানে হচ্ছে ধরেন অনেকগুলো বান্ডেল একসাথে আছে, ঠিক আছে, অনেকগুলো বান্ডেল একসাথে আছে। আপনার যখন একটা বান্ডেল থাকে ওইটা ভেঙে চুরমার হয়ে যেতে পারে, কিন্তু অনেকগুলো বান্ডেল যখন একসাথে থাকে আপনি ওটা ভাগতে পারবেন না। ওইখান থেকেই ফ্যাসিও ওয়ার্ডটা আসছে। এই জন্যই বলি যে ফ্যাসিজম ইজ আ কাইন্ড অফ সাব ব্রাঞ্চ অফ কালেকটিভিজম, অ্যান্ড ইট ইজ। ফ্যাসিজম আসছেই হচ্ছে কাইন্ড অফ ফ্যাসিজম আসছেই হচ্ছে কাইন্ড অফ, এখানে লিখবো কি, এটা মুছে ফেলি। ফ্যাসিজম আসছেই হচ্ছে কাইন্ড অফ রিয়াকশন অফ ইন্ডিভিজুয়ালিজম, এবং আমরা এটা দেখবো ধীরে ধীরে। এবং ওই যে আপনি যখন এই জায়গায় চলে যাবেন, এখানে তো মানে একনায়কতন্ত্র বা ডিক্টেটরশিপ আসতে বাধ্য। এবং এই যে তাদের ফ্যাসিজম ওয়ার্ডটা থেকেই তো আসে যে কিভাবে এটা আসলে ডিক্টেটরশিপের দিকে চলে যায়। কিন্তু দ্য থিং ইজ, ফ্যাসিজমের একটা অংশ হচ্ছে ডিক্টেটরশিপ, কিন্তু ডিক্টেটরশিপ ইজ নট ইকুয়াল টু ফ্যাসিজম। এটার মধ্যে পার্থক্য আছে। ফ্যাসিজম একটা আইডিওলজি, একটা ফিলসফি, যেটা প্রথম দিকে নেগেটিভ কোনো টার্ম হিসেবে গ্রহণ করা হতো না। আপনার মুসোলিনির একটা নাম ছিল, আর মুসোলিনির যেই পলিটিক্যাল পার্টি সেটা ছিল হচ্ছে ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি। এটা হচ্ছে ইটালিয়ান, ঠিক আছে, ইটালিয়ান। সুতরাং যারা তাদের আইডিওলজি ছিল ফ্যাসিস্ট, তারা নিজেদের বলতো আমরা ফ্যাসিস্ট, আমরা ফ্যাসিবাদী। সুতরাং এটা এখন যেমন নেগেটিভ টার্ম, তখন এটা নেগেটিভ টার্ম ছিল, তখন এটা ভালো একটা জিনিস ছিল তাদের কাছে, যে না আমরা মুক্তির দিকে যাচ্ছি, ঠিক আছে। তারাও এসব মুক্তির কথা বলতো, তারাও এসব রাইটসের কথা বলতো, ইকুয়ালিটির কথা বলতো, কিন্তু হাউ ডু দে ইমপ্লিমেন্ট দ্যাট? তো এখন আমরা এখানে ফ্যাসিজম বুঝতে হলে, ফ্যাসিজমের অরিজিন বুঝতে হলে কয়েকজনের দিকে একটু তাকাতে হবে। একজনের নাম বললে আপনার একটু অবাক হবেন বা হয়তো বিরক্ত হবেন অনেকে, সেটা হচ্ছে মার্কস।
কার্ল মার্কস, মার্কসিজম লিখি, ঠিক আছে? এখন মার্কসের, আচ্ছা আমি একটু নোটটা দেখি, ঠিক আছে? আমি কিন্তু আবার নোট করে রাখছি যাতে আবার ভুলে টুলে না যাই। মার্কসিজমের কয়েকটা ব্রাঞ্চ আসছে, এর মধ্যে মোটা থাকে 2টা ব্রাঞ্চ। মার্কসিজম থেকে লেনিন নিছে রাশিয়ার দিকে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা যখন এই যে অ্যারো দিচ্ছি যে এটা থেকে এটা, ইট কুড বি ডিরেক্ট ইনফ্লুয়েন্স অ্যান্ড ইনডিরেক্ট ইনফ্লুয়েন্স অলসো হতে পারে। এটার বিরোধিতা করছে রিয়াকশন, কিন্তু দ্যার ইজ ইনফ্লুয়েন্স অ্যান্ড রুটটা সেই দিকেই, ঠিক আছে? তো যাই হোক, এবং লেনিন থেকে স্ট্যালিন বা মাও সেতং, এবং এখান থেকে আরেকটা ব্রাঞ্চ, সেটা হচ্ছে জর্জ সরেল। এবং সরেল মার্কস থেকে সব নেয় নাই, কিন্তু অনেক কিছুই নিছে। এবং জর্জ সরেল ওয়াজ লাইক যে আচ্ছা, মার্কসিজম এটা সোসাইটিকে মানে বুঝার জন্য ইটস নট পারফেক্ট। মার্কসিজম করে কি, একটা শ্রেণী, সোসাইটির একটা অংশকে আরেকটা অংশের বিরুদ্ধে ঠেলে দিচ্ছে, যে আপনার শ্রমিক শ্রেণীকে মালিক শ্রেণীর বিরুদ্ধে ঠেলে দিচ্ছে। দ্যাটস নট এনাফ, কারণ ইটস নট অ্যাকুরেট। কারণ ওই যে ফ্যাসিও, দেখেন যে সব কিছু একটা বান্ডেল হিসেবে থাকবে, সব কিছু একটা বান্ডেল হিসেবে থাকবে। এই যে ফ্যাসিও টার্মটা, এখান থেকে বোঝা যাচ্ছে যে আচ্ছা কীভাবে জিনিসগুলো আগাচ্ছে ধীরে ধীরে। সুতরাং দেওয়ার লাইক না, মোর ইউনিটি, ঠিক আছে? সুতরাং কিন্তু অনেক কিছুই নিছে, অনেক ইনফ্লুয়েন্স আছে। তো এই জর্জ সরল থেকে আপনার মুসলিনি অ্যান্ড হিটলার। এবং মজার ব্যাপার কি, এই হিটলার হাইলি অ্যান্টি মার্কসিস্ট ছিল বলা যায়, কিন্তু ইনফ্লুয়েন্সটা কিছুটা তো আছে, ঠিক আছে? হি ওয়াজ অ্যান্টি মার্কসিস্ট, অনেক ক্ষেত্রে সরাসরি মার্কসের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু এবং এর মাঝে আরেকজন মানুষের থিওরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গাস্টাভ লেবন। এটা অনেকে গুস্টাভ লেবন বলে, গাস্টাভ লেবন। লেবন কি করলো, এবং এই সরেল থেকে শুরু করে লেবন, এই দুজনের আইডিওলজির মধ্যে একটা মিল আছে, সেটা হচ্ছে দ্য মিথ বা ন্যাশনাল মিথ। এবং এই যে ন্যাশনাল মিথের আলোচনা যখন আসবে, আপনি বাংলাদেশের কনসেপ্টটা আরো বেশি ভালো করে বুঝতে পারবেন। ন্যাশনাল মেনলি মিথের কথা বলছে হচ্ছে জর্জ সরেল, আর লেবল হচ্ছে পাবলিক ক্রাউডের মেন্টালিটি বা সাইকোলজি কীভাবে ওয়ার্ক করে এটা নিয়ে বলছে। এটা বোঝাতে হলে দে আর মোর লাইক যে আমাদের কিছু, আপনি একটা ভাষণ দিচ্ছেন, ভাষণে আপনি সত্য কথা বলেন বা স্ট্যাটিস্টিক্যাল ডাটা যত রিপ্রেজেন্ট করেন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। এর থেকে বেশি ইম্পর্টেন্ট কি, সেটা হচ্ছে আপনি জনগণকে এমনভাবে মোহিত করবেন, আপনি বিমোহিত করবেন যে সেটা মিথ্যা কথা হতে পারে বা মিথ হতে পারে বা যা কিছুই হোক, আপনি তাদেরকে এমনভাবে উজ্জীবিত করবেন যেটা তাদেরকে একটা দিকে চালিত করে। সেটা মিথ্যা দিয়েও হতে পারে, সত্য নাও হতে পারে। এবং জনগণকে, সাধারণ মানুষকে, পাবলিক ক্রাউডকে পরিচালিত করতে আপনার সত্য ইম্পর্টেন্ট হয়। মিথ দিয়েই আপনি তাদেরকে একটা জায়গায় চালিত করতে পারবেন, তাদেরকে একীভূত করতে পারবেন, তাদেরকে একদম কাইন্ড অফ হ্যামিলনের বাঁশির মতো আপনি নাচাতে পারবেন, সহজ কথা। এটা হচ্ছে সরেল আর লেবনের থিওরির একটা কালেকটিভ অ্যাপ্রোচ বলা যায়, বা কালেকটিভ কনক্লুশন বলা যায়, যেটা হিটলার গ্রহণ করছে। এবং হিটলারের আইডিওলজির অন্যতম একটা অংশ ছিল, সেটা হচ্ছে ন্যাশনালিজম। আরও সহজ কথায় বললে জার্মান ন্যাশনালিজম। এরপর একটা পার্ট ছিল পিউরিটি অফ জার্মান ব্লাড। হিটলার বলা শুরু করলো কি, এই যে মিথের যত কনসেপ্ট আসছে, হিটলার বলা শুরু করলো কি, যে আমরা জার্মান ন্যাশনালিস্ট, জার্মান জিনিসটা শুধুমাত্র আইডিয়াল না, এটা রক্তের ব্যাপার, আমাদের মধ্যে জার্মান ব্লাড কাজ করতেছে। এবং হি ওয়াজ ইউনিটি বেসড অন জার্মান ব্লাড। এবং এটার এগেনস্টে বাধা কি, বাধা হচ্ছে জিউসরা, ইহুদিরা, কারণ তারা তো জার্মান ব্লাড না, বা তারা তো
জার্মান ব্লাডের পিওরিটি থাকলে ইহুদি রাখা যাবে না। এখান থেকেই তারা জুস কিলিংয়ের বা জুস কিলিংয়ের কথা জিনিসটা জাস্টিফিকেশন পেল। এই যে এত কিছু জাস্টিফাইড হচ্ছে বেসড অন মিথস, বেসড অন মানুষকে উজ্জীবিত করার বিভিন্ন গল্প টল্প দিয়ে। সত্য মিথ্যার তো দরকার নাই। অনেকটা আপনি এখানে আপনি এই যে রাষ্ট্রীয় মিথ, ন্যাশনাল মিথের আলোচনা থেকে আপনি বিভিন্ন মানে হাসিনার বিভিন্ন চরিত্র আপনি পাবেন, ঠিক আছে? এবং ফ্যাসিস্টদের মেইন ব্যাপারটাই হচ্ছে যে হোয়াট এভার ব্রেক্স দ্য গ্রেটনেস অফ দ্য নেশন, সেটাই মেইন কথা। এখানে আপনি কাকে মারলেন না সেটা খুব বেশি জরুরি না। গ্রেটনেস অফ নেশন, গ্রেটনেস অফ নেশন। এবং এটার অন্যতম একটা পার্ট হচ্ছে আপনি মিথসের মাধ্যমে মানে আচ্ছা আমি যখন বলছি মিথ এটা মোর লাইক জার্মান ফ্যাসিজমের সাথে বেশি কানেক্টেড, এবং ইটালিয়ান ফ্যাসিজম, মুসোলিনির যে ফ্যাসিজম, এটার সাথেও কানেক্টেড, কিন্তু এই দুইটা বেশি কানেক্টেড। এখন এই মিথ দিয়ে যে জনগণকে আমি একীভূত করতেছি, আমার পিছনে নিচ্ছি, তখন হচ্ছে একটা টোটালিটারিয়ান স্টেট, টোটালিটারিয়ান স্টেট, টোটালি স্টেট উইথ অ্যাবসলিউট পাওয়ার, অ্যাবসলিউট পাওয়ার। এবং এই টার্মটা ওরা নিজেরাই ইউজ করছে, ওরা টোটালিটারিয়ান ওয়ার্ডটা ইউজ করতো, ঠিক আছে? মুসলিম হিটলার ওরা এই টোটালিটারিয়ান জিনিসটা ইউজ করতো। সেটা হচ্ছে যে আপনার ব্যক্তির যত রাইট আছে এটার থেকে বড় হচ্ছে রাষ্ট্রের রাইট, কমিউনিটির রাইট, এবং এটা হচ্ছে মানুষের একটা স্পিরিটের প্রতিফলন, ঠিক আছে? ওয়ার্ল্ড স্টেজে মানুষের কালেকটিভ স্পিরিটের প্রতিফলন, এটা আমরা রক্ষা করতে হবে, এই স্পিরিটটাকে রক্ষা করতে হবে। নানা ধরনের মিথের মাধ্যমে তারা এই জিনিসটাকে জাস্টিফাইড করত, এবং এগুলো আসছে মূলত গাস্টাভ লেভিন আর সরেলের আইডিয়া থেকে। আচ্ছা এখানে স্লাইড আছে, এই স্লাইডে এই যে জর্জ সরেল আর্গুড ফর পাওয়ার অফ ন্যাশনাল মিথ, আর গাস্টাভ লেভিন রোট অন সাইকোলজি অফ ক্রাউড। এই দুইটা মিলে হচ্ছে কাইন্ড অফ ফ্যাসিস্ট ফ্যাসিস্ট মিথের ব্যাপারটা আসছে। তারা মিথ দিয়ে সহজ কথা জনগণকে ঐক্যবদ্ধ করে। অ্যান্ড ডিক্টেটরশিপের তো কথা বললামই। অ্যান্ড এখানে মজার ব্যাপার কি, এই যে হিটলার যে হলোকস্ট করলো, এটার কাইন্ড অফ একটা জাস্টিফিকেশনের ব্যাপার আসছে হচ্ছে ডারউইনিজম থেকে, ঠিক আছে? ডারউইনিজমের থেকে এটার ইনফ্লুয়েন্সড আছে। আপনার হিটলার হচ্ছে ইউজেনিক্সের ইংলিশ বানান ভুলে গেছি, তাই বাংলা বানানটা লিখি, ইউজেনিক্স অ্যান্ড জেনোসাইডকে বেছে নেয়, ঠিক আছে? এটা আবার মুছে দিই, অ্যান্ড ফ্যাসিজম পরবর্তীতে আপনার জাপানের দিকে ছড়ায় পড়ে, স্পেনের দিকে ছড়ায় পড়ে, পর্তুগালের দিকে ছড়ায় পড়ে, ইতালির দিকে ছড়ায় পড়ে, জার্মানি তো বাপ, ইতালি জার্মানি তো এটা তো বাপ, ঠিক আছে? মেক্সিকোর দিকে ছড়ায় পড়ে 19 থেকে 20 সেঞ্চুরির মধ্যে। এখন আমার মতে শেখ হাসিনা কেন ফ্যাসিস্ট? শেখ হাসিনাকে কাডাল রানী কেন ফ্যাসিস্ট? কারণ আপনি দেখবেন যে এই কাডাল রানী কি করছে, সে একটা আর্টিফিশিয়াল উপাস্য তৈরি করছে, একটা তাগুত তৈরি করছে। সেই তাগুতটাকে মুজিব অবশ্যই। এই যে উপাস্য এবং তার যে মিথ, তার নিজস্ব ন্যাশনাল মিথের একটা ধারণা আছে, এবং আপনি যতক্ষণ ধরে সেটাতে সাবস্ক্রাইব করবেন আপনি ততক্ষণ বেঁচে থাকার আসলে বৈধতা রাখেন। এর বাইরে আপনার আসলে বেঁচে থাকার খুব একটা বৈধতা নাই। এবং ন্যাশনাল ইন্টারেস্ট কোনটা, সেটা সে যা বলে, তার বাপ যেটা বলে, সেটাই ন্যাশনাল ইন্টারেস্ট। এবং এর বাইরে যা তারা আসলে বেঁচে থাকার খুব একটা অধিকার নেই। সে ওই জাতিকে ঐক্যবদ্ধ করবে, বাট বেসড অন হোয়াট? বেসড অন হার উইল, অ্যান্ড হার উইল অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট দ্য ন্যাশনাল ইন্টারেস্ট অ্যাকর্ডিং টু হার। এবং বিভিন্ন মিথ, যেমন মুজিববাদী মিথ এবং নিজেকে একমাত্র সবকিছুর উৎস, নিজে এবং নিজের পরিবারকে সকল অধিকারের উৎস, সকল রাইটসের উৎস মনে করা, এটাই হচ্ছে তাকে আসলে ফ্যাসিস্ট হিসেবে তৈরি করে। আমি মনে করি যে সে সব কিছুর উৎস,
একটা হচ্ছে যে ভাই রাষ্ট্র আছে, রাষ্ট্র কাঠামো আছে, আমি আমার স্বার্থের মধ্যে আমি লুটপাট করতেছি, খুন খারাপি করতেছি, জেনোসাইড বহায় দিলাম নিজেকে বাঁচানোর জন্য। এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে সে সব কিছুর উৎস, বা তার সে এবং তার পরিবার এবং তার আদর্শ হচ্ছে সব কিছুর উৎস, সব কিছুর বৈধতার উৎস। এবং এই যে একটা মেথ, তার যে জাতীয়তাবাদের একটা মেথ, মুজিববাদের যে একটা মেথ, দ্যাট হোয়াটস মেক হিম ফ্যাসিস্ট। এবং ফ্যাসিজম, এতক্ষণ আমরা বুঝলাম যে ফ্যাসিজম এমন একটা আইডিওলজি যেটার কোনো ডেফিনেশনই ইসলামের সাথে যায় না, আসলে ইসলামের সাথে যায় না। কিন্তু সেটা তখনই হবে যখন আমি ফ্যাসিজমটাকে ঠিক করে ডিফাইন করব। আমি যখন বলবো ভাই একনায়কতন্ত্র হচ্ছে ফ্যাসিজম, ঠিক আছে, বা ল্যাক অফ ডেমোক্রেসি হচ্ছে আমার ফ্যাসিজম, তাহলে এটা অত্যন্ত মিসরিপ্রেজেন্টেশন অফ হিস্ট্রি অ্যাকচুয়ালি। তো আই হোপ এই বিষয়গুলো কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। আমি জানি না আমি কতটুকু করতে পারছি, কারণ আমার স্ক্রিপ্টে আমার নোটসে অনেক কিছু ছিল কিন্তু বলা হয় নাই, আর আই হোপ বলার দরকারও হবে না। সো দ্যাটস, আলোচনা এতটুকুই ছিল। আমি আমার দিক থেকে আমি ফ্যাসিজমকে কীভাবে বুঝি এটা আমি শেয়ার করলাম, অ্যান্ড হোপ কিছুটা উপকারে আসবে।